একরৈখিকভাবে বা সরলরৈখিকভাবে গল্পটাকে বলা খুব মুশকিল। এবার সবচেয়ে বড় টেক্কা এই গল্পের যেটা, এটা কোনো স্পয়লার নয়, এই গল্পের সবচেয়ে বড় টেক্কা মানে সৃজিত মুখোপাধ্যায় যেরকম তার থ্রিলারগুলোতে 22শে শ্রাবণ থেকে শুরু করে সমস্ত বই শেষ 15 মিনিটে সবকিছু ওলট পালট করে দেন, এই থ্রিলারের যে গল্পটা রয়েছে দিস স্টোরি নিডস টু বি টোল্ড। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নামের শেষে রয়েছে মার্ডার্স কথাটা, প্লুরাল, মানে অনেকগুলো মার্ডার হচ্ছে। এবং এর আগে জাস্ট এই ভিডিওটার আগেই আরও একটা বইয়ের আমি ভিডিও শ্যুট করলাম, আপনারা আলাদা আলাদা দিনে দেখবেন, সেটারও আবার নামের শেষে ছিল মার্ডার্স, প্লুরাল, মানে অনেকগুলো মার্ডার। তো যাই হোক, আজকে দুটো বইয়ের শ্যুট করছি, দুটোরই শেষ হচ্ছে মার্ডার্স দিয়ে। হাই, আমি রক্তিম। চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। আজকে কথা বলছি কৌশিক দাসের লেখা রক্তকরবী মার্ডার্স এই বইটা নিয়ে। বইটার কভারটাকে একটু ভালো করে দেখাবো এবং এক্সপ্লেন করব, তারপরে ফার্দার ডিটেলে যাব। বইটাকে দেখতে এরকম, পিছনে একটা কোট লেখা রয়েছে। যদি আপনারা ছবিটাকে ভালো করে দেখেন, ছবিটা আমি আরেকবার ভিডিওতে বসাবার চেষ্টা করব আরও ক্লোজ দেখানোর জন্য, দেখবেন একটা মেয়ে শুয়ে আছে, কিন্তু তার শুয়ে থাকার পশ্চারটা হচ্ছে আমরা মাদার্স উম্বে মানুষ যেভাবে থাকে, অর্থাৎ মাতৃ জঠরে মানুষ যেভাবে থাকে খানিকটা সেইভাবে। এইখানে ব্লাড রয়েছে যেটা স্ট্যান্ডার্ড থাকে, এইখানে লেখক পরিচিতি রয়েছে। কভার খোলা যায় কিন্তু খুললে আর ভেতরে সেভাবে দেখাবার কিছু নেই, ভেতরটা কালো, সুতরাং এখানে দেখানোর কিছু নেই। এটা স্মেল অফ বুকস পাবলিকেশনের বই, এর দাম 399, নাম্বার অফ পেজেস 263। বইয়ের ব্যাপারে আর খুব একটা কিছু দেখানোর নেই, শুধু সামনের দিকটা একবার দেখিয়ে দিই এবং একটা কথা বলে দিই, পেজ এবং প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো, প্রশংসার যোগ্য। খুব ভালো লেগেছে আমার পেজ প্রিন্ট কোয়ালিটি। গল্পের ফার্দার অ্যানালিসিসে যাওয়ার আগে গল্পের আউটলাইনটা বলি। শান্তিনিকেতনে 7 বছরের ব্যবধানে কিছু কিছু খুন হচ্ছে। কে বা কারা এই খুনগুলো করছে এটা জানতে গেলে আপনাদেরকে এটা পড়তে হবে। প্রথমে একটা কথা বলি, এটা কোনো সিরিয়াল কিলিং নয়। অনেকগুলো খুন হচ্ছে বলে প্রথমে এটা অ্যাজিউম করা হলো সিরিয়াল কিলিং, তা কিন্তু এরা একেবারেই নয়। দ্বিতীয়, গল্পটা যেটা বললাম সেটা খুবই সামান্য, কারণ গল্পটা ইউনিলিনিয়ার নয়, তাই একরৈখিকভাবে বা সরলরৈখিকভাবে গল্পটাকে বলা খুব মুশকিল। এই গল্পে অনেকগুলো লেয়ার রয়েছে, তাই এটা ভাববার কোনো কারণ নেই। আমি এটা বললাম সেটা পড়ে আপনি গল্প পুরোটা বুঝে গেলেন, কিছুই বুঝলেন না, শুধুমাত্র জানলেন একটা থিম, তার বেশি কিছুই না। এবার হচ্ছে এই বইটার পজিটিভ কী কী। প্রথমত, এই লেখকের স্টোরি টেলিং আর্টের একটা বড় পজিটিভ দিক হচ্ছে ইনি টাইমলাইন খুব সন্তর্পণে জাম্প করতে পারেন। টাইমলাইন জাম্পিংয়ের ফলে পড়ার মধ্যে কোথাও কোনো আপনার মনোটনি আসে না। খুব ভালোভাবে চ্যাপ্টারগুলোকে উনি কাটতে পারেন। একটা টাইমলাইন কখনো 2014, কখনো 2021, কখনো 2024, এই ব্যাপারটার মধ্যে উনি কিন্তু দুরন্তভাবে মুভ করতে পারেন। এই গল্পে অনেক ধরনের তথ্য আপনি পাবেন, মনস্তত্ত্ব বিষয়ক বহু তথ্য এই গল্পে পাওয়া গেছে এবং এটা বলা যেতে পারে অনেকাংশেই মনস্তাত্ত্বিক থ্রিলার। কিন্তু এই তথ্যগুলো ঠিক না ভুল আমি গুগল করতে যাইনি, আমি ইন্টারেস্টেডও নই, এবং তথ্যগুলো জেনে আমি যে খুব বেশি আনন্দ পেয়েছি, অনেক কিছু জানলাম, এরকম একটা কিছু ফিলিং হয়েছে, এরকমটাও নয়। তার কারণ আমার মনে হয়েছে আমি একটা ফিকশন পড়ি গল্পটাকে জানার জন্য, গল্পটাকে এনজয় করার জন্য, গল্পটার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য, তথ্য জানার জন্য নয়। এবং আমার এই আলোচনার মূল জায়গা লেখক গল্পটা বলতে পেরেছেন কিনা, গল্পটাকে দাঁড় করাতে পেরেছেন কিনা। প্রসঙ্গত বলি, 2025-এ পড়া আমার প্রথম বই কিন্তু এটা, এবং লেখক কিন্তু গল্পটা বলতে পেরেছেন। গল্পটা বলতে পারার কারণ কি কি, কতগুলো বেসিক কারণ এখানে রয়েছে। একটা আমি বললাম টাইমলাইন জাম্পিং, আরেকটা হচ্ছে এই গল্পে এটা কিন্তু অনেকটা বড় একটা ডোমেন, অনেকটা বড় একটা রেঞ্জ, এবং এই গল্পে অনেকগুলো চরিত্র রয়েছে, কিন্তু কোনো চরিত্রকে ইগনোর না করা, প্রত্যেকটা চরিত্রকে গুরুত্ব দেওয়া। দুজন তদন্তকারী আধিকারিক রয়েছে পুলিশের, প্রিসুমেবলি রাজ্য পুলিশের, তার কারণ শান্তিনিকেতনের ঘটনাটা ঘটছে। সেই দুজন আধিকারিকের চরিত্রকে এত সুন্দর করে বিল্ড করা রয়েছে, এবং ভিকটিমদের চরিত্রকে এত সুন্দর করে বিল্ড করা রয়েছে। দুটো প্রাইমারি ভিকটিম রয়েছে, তাদের চরিত্রকে এত সুন্দর করে বিল্ড করা হয়েছে। ক্যারেক্টার বিল্ড, বেসিক জিনিস, সাহিত্যের বেসিক জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে।
এবার সবচেয়ে বড় টেক্কা এই গল্পের যেটা, এটা কোনো স্পয়লার নয়, এই গল্পের সবচেয়ে বড় টেক্কা, মানে শ্রীজিৎ মুখোপাধ্যায় যেরকম তার থ্রিলারগুলোতে 22শে শ্রাবণ থেকে শুরু করে সমস্ত বই শেষ 15 মিনিটে সবকিছু ওলট পালট করে দেন, এই গল্প শেষ 30 পেজে সবকিছু ওলট পালট হয়ে গেছে। এই গল্পে কিন্তু কোনো সোকল্ড ভিলেন নেই। আমরা বেশিরভাগ থ্রিলার বা গোয়েন্দা গল্পে একজন সোকল্ড ভিলেনকে খুঁজে বেড়াই এবং একজন সোকল্ড ভিলেন এই কাজগুলো করে বা এক বা একাধিক কোনো গ্যাং কাজ করে এবং পুলিশ, ইন্টেলিজেন্স, অমুক তমুক এরা সেটাকে খুঁজে বেড়ায়। এখানে এরকম কোনো কিছু নেই। তাহলে কে বা কারা মার্ডারগুলো করছে, কেনই বা ভিকটিমদেরকে তারা সিলেক্ট করছে, এটা কিন্তু আপনাদেরকে গল্পটা পড়েই জানতে হবে। এই গল্পটার মধ্যে অনেকগুলো লোকেশন রয়েছে, তার মধ্যে আমার খুব ইন্টারেস্টিং লাগছে, খুব অল্প হলেও উত্তরপ্রদেশের একটা লোকেশনের ডিসক্রিপশন। আমি কেন বলছি এটা ইন্টারেস্টিং লেগেছে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে গল্পে খুব পপুলার লোকেশনের ওপর গল্পকে প্লট করা হয়। কলকাতা, দিল্লি, অমুক তমুক, করাচি, শান্তিনিকেতনও পপুলার আমাদের কাছে অন্তত বটে, বা অন্তত অ্যাটলিস্ট ভারতবর্ষে পপুলার লোকেশন রবীন্দ্রনাথের কারণে। তো উত্তরপ্রদেশের যে জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে সেই জায়গাটার নাম তো আমি জানতাম না, আমি গুগল করিনি, কিন্তু এত সুন্দর করে ছোট্ট একটা জায়গাকে 4-5 পেজের মধ্যে এত ডিসক্রাইব করা হয়েছে, ওই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ওই জায়গাটা আমার দারুণ লেগেছে। 2025 সালের আমার ওভারঅল বই পড়ার বা থ্রিলার পড়ার বউনিটা তো এক কথায় খুব ভালো হলো। আমি যেটা দিয়ে শেষ করবো, এই লেখকের অন্য একটা সিরিজ আছে, যারও একটা বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে ফার্স্ট লাইনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। সেইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক বেশি ফাস্ট মুভমেন্ট হয়েছে গল্পে। এই থ্রিলারটাতে লেখক সম্ভবত ইন্টেনশনালি গল্প বলার অ্যাপ্রোচ চেঞ্জ করে স্লো ট্রিটমেন্টের দিকে এগিয়ে গেছেন, এবং এই স্লো ট্রিটমেন্ট হওয়ার জন্য উনি ওনার আগের স্টোরি টেলিং অ্যাপ্রোচের সঙ্গে এটাকে ডিফারেন্সিয়েট করতে পেরেছেন, এবং যে পাঠকরা ওনার ওই সিরিজটা পড়েছেন বা ওই সিরিজের অ্যাটলিস্ট একটা বা দুটো পড়েছেন, তারা কিন্তু কোনোভাবেই এটা কমপ্লেন করতে পারবেন না যে একই জিনিস বারবার লিখছে। কারণ থ্রিলারে এই সমস্যাটা রয়েছে, যেহেতু থ্রিলারের সংখ্যাটা বেশি, সঙ্গত কারণেই বেশি, ডিমান্ড রয়েছে সেই জন্যই বেশি, সে যে গল্প বলা হয়ে গেছে সেই গল্প আবারও কেউ বলছেন। কিন্তু এখানে আমি একটা কথা বলছি, এই গল্পটা কিন্তু বলা হয়নি। এই থ্রিলারের যে গল্পটা রয়েছে, দিস স্টোরি নিডস টু বি টোল্ড, এটা কিন্তু বলতে হতো, এই গল্পটা বলা হয়নি। আমি অন্তত কোথাও পাইনি এই গল্পটাকে। হয়তো মনস্তাত্ত্বিক থ্রিলার অনেক রয়েছে, কিন্তু এই গল্পটা অনেকটাই আলাদা, এবং এখানে ইনভেস্টিগেশনে একটা বড় স্টেক রয়েছে অন্য একজনের। কে বা কারা সেটা আমি বলছি না, পুলিশ ছাড়াও ইনভেস্টিগেশনে একটা বড় স্টেক জুড়ে রয়েছে অন্য একটা চরিত্র, সে কিন্তু পুলিশ নয়। সে কে এবং তার সঙ্গে ভারতবর্ষের আইন ব্যবস্থার কি যোগাযোগ, সেই ব্যাপারটা আপনারা গল্পটা পড়লে বুঝতে পারবেন। এবং দিল্লির নির্ভয়া কেসের পর আইনের অনেক রকম চেঞ্জেস এসছে, বা বলা যেতে পারে কি বলবো, মানে নতুন নতুন কিছু ক্লজ অ্যাড হয়েছে সেসব আইনে। আমি অতটা আইনের পণ্ডিত নই বা আইনে অতটা পড়াশোনা করিনি, সেই বিষয়গুলোকে কানেক্ট করিয়ে ওই চরিত্রটাকে ডেভেলপ করা হয়েছে, এবং ওই বিষয়গুলোকে এক্সারসাইজ করতে পারবে এই রকম একটা চরিত্র এখানে আনা হয়েছে। সেই চরিত্রটা কিন্তু কোনোভাবেই উকিল নয়, মানে কমপ্লিট ডিফারেন্ট টাইপের চরিত্র। আমি স্পয়লার দিতে না চাওয়ার জন্য আমি বলছি না চরিত্রটা কি, মানে খুব ইন্টারেস্টিং চরিত্র, এবং আমার মনে হয়েছে এই গল্পটা বলতে হতো লেখককে, এবং এই গল্পটা বলার প্রয়োজন ছিল, এবং এই অ্যাপ্রোচেই বলার প্রয়োজন ছিল যে ধিমে আছে ধীরে সুস্থে রান্না করো। এত ক্লাসিক স্টাইলে একটা থ্রিলার বলা যায়, এই স্টাইলে থ্রিলার যে আমি একেবারে পড়িনি তা নয়, কিন্তু এটা কিন্তু সংখ্যায় কম রয়েছে। মানে অপূর্ব লেগেছে আমার, সত্যি কথা বলছি অপূর্ব লেগেছে। আমি আমাদের একটা গ্রুপ কলকাতা থ্রিলার ক্লাবে একটা রিটেন রিভিউ করেছি, সেখানেও আমি একই কথা বলেছি, অনবদ্য লেগেছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ওদিন ভালো থাকবেন, টাটা।